সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, চৌধুরানী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পীরগাছা, রংপুর। বরাবরের মতোই আজ আমি তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়টি এখানে উপস্থাপন করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আজ তোমাদেরকে অধ্যায় 13 সমান্তরধারার গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম আমরা, তারই ধারাবাহিকতায় এখন আমরা অঙ্ক শুরু করব। আশা করি তোমরা সবাই কাগজ, কলম, খাতা ইত্যাদি নিয়ে তোমরা তৈরি আছো। তো আমরা এখন ক্লাস শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, গত 2 ক্লাসে সমান্তরধারা নিয়ে, সমান্তরধারা প্রথম পদ, সাধারণ অন্তর, সমষ্টি ইত্যাদি নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ তোমাদের 13 নম্বর পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমরা এই 13.1-এর 15 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি এই 15 নম্বর অঙ্কটি উঠাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। নাইন প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান আমি আবার লিখছি, n এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের 256 নম্বর পৃষ্ঠা দেখো, 15 নম্বর অঙ্কটি পড়ো। 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। এখানে একটি ধারা দেওয়া আছে, এই ধারাটি থেকে আমাদের n এর মান বের করতে হবে। এই ধারাটি থেকে আমাদের কি করতে হবে? n এর মান বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগেই জেনেছো যে কোনো সমষ্টি অথবা যে কোনো মান বা যদি কোনো ধারা থেকে থাকে, তাহলে সেখান থেকে আমাদের মানগুলো আমরা আগে বের করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানেও আগের মতোই করে করব। এখানে আমরা করতে পারি যে এখানে প্রথম পদ আমাদের আছে 9, তাহলে প্রথম পদকে a দ্বারা সূচিত করা হয়। এখানে প্রথম পদ a = 9। আমরা এখানে বের করতে পারি সাধারণ অন্তরকে আমরা d দ্বারা সূচিত করি। d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমাদের দ্বিতীয় পদ হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম পদ হচ্ছে 9, a = 9। সাধারণ অন্তর আমরা d দ্বারা সূচিত করি।
এই সাধারণত ডি ডি বের করে নেব আমরা জানি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো এখানে ডির মান হচ্ছে আমরা লিখতে পারি -2, ডির মান -2। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা উঠিয়ে নাও। তো সম্ভবত তোমরা উঠিয়ে নিয়েছো। আমি নেক্সট লাইনে আসি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল লিখতে পারি। আমরা কি লিখতে পারি? আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফলের সমষ্টি। এটা আমরা পূর্বেও জেনেছি, আজকের ক্লাসেও এই সূত্রটি আমাদের লাগবে। সেটা হচ্ছে Sn, অর্থাৎ n পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়, সমষ্টিকে এটা দ্বারা প্রকাশ করা হয়। আবার এটা সমান আমরা লিখতে পারি n/2 * 2a প্লাস n-1 * d। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র এটা আমরা জানি, আমরা এটি লিখলাম। তো এখানে আমাদের প্রশ্ন বলছে যে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144। তো আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, কি লিখতে পারি? প্রশ্নানুসারে লিখতে পারি n/2 * 2a প্লাস n-1 * d। কেন? কারণ এখানে n সংখ্যক পদের যোগফল অর্থাৎ সমষ্টি সমান -144। সেই ক্ষেত্রে আমরা প্রশ্নানুসারে এটা লিখতেই পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ, খাতায় উঠিয়ে নিয়েছ। এখন আমরা নেক্সট লাইনে আসব। এখন আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রথম n সংখ্যক পদের যোগফল সমান 144। প্রশ্নানুসারে লিখতে পারি আমরা n/2 * 2a প্লাস n-1 * d। এটা আমরা লিখতে পারি। এটা সমান লিখতে পারি কি -144। কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্নানুসারে, অর্থাৎ আমরা প্রশ্নে আমাদের দেওয়া আছে যে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে এর মান কত। সেক্ষেত্রে আমরা উপরে যে লাইনটা আমরা মিশিয়ে দিয়েছি আর কি, পূর্ববর্তী লাইনটি, সেখানে আমরা লিখেছিলাম আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সমান এটা তার সূত্র। সেক্ষেত্রে আমরা এটা সমান 144 লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা মান বসিয়ে দিতে পারি। আমরা লিখতে পারি n/2 * 2 এর মান আমরা পেয়েছিলাম 9 প্লাস n এর মান নাই, n এর মান আমাদের বের করতে হবে, ইন্টু ডির মান আমরা পেয়েছিলাম -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল -144। আমরা এটি লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমি আবারও বলছি যে এখানে আমাদের n এর মান বের করতে হবে। n এর মান বের করতে গেলে আমাদের সেটা তো মান বের করতেই, সেটা অজানা। আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান এখানে বসিয়ে দিলাম। আমরা নেক্সট লাইনে আসি। বা n/2 এখানে লিখতে পারি 18, এখানে লিখতে পারি -2n + 2
এখানে মাইনাসের 144 যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে হবে প্লাসের 144, আর এদিকে আমি 0 লিখতে পারি। অর্থাৎ আমরা যে সমাধান অঙ্ক করেছি সেই সমাধানে আমরা যাচ্ছি, সমাধানের নিয়মে যাচ্ছি, অঙ্কটা আগাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা এর মান এবং ডির মান বসাইলাম, বসার পর এই 2টা এটার সঙ্গে গুণন অবস্থা আছে, গুণন করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা নেক্সট লাইনে আসব। এখন আমাদের পরবর্তী লাইন আমরা আসি। পরবর্তী লাইন হচ্ছে আমরা লিখতে পারি বা n/2 ইন্টু minus twice n প্লাস 144 = 0। অর্থাৎ এখানে আমরা কি করলাম, এটা আর এটা যোগ করে নিলাম। তোমরা খাতা উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা নেক্সট লাইনে আসতে পারি। n/2, এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে এখানে হবে 10 মাইনাস n প্লাস 144 = 0। আমরা এটা লিখতে পারি, তোমরা উঠিয়ে নাও। তো এখানে আমরা 2 কাটতে পারি। এখন আমরা নেক্সট লাইনে আসি। আসার পর এখানে আমরা লিখতে পারি বা এর সঙ্গে এটা গুণ করে নিতে পারি 10n মাইনাস n স্কোয়ার প্লাস 144 = 0। অর্থাৎ আমরা এখানে এই n দ্বারা এটা n এর সঙ্গে এটা গুণন সম্পর্ক, এটা আমরা গুণ করে নিলাম, এটা যা আছে তাই রাখলাম = 0। তো আমরা নেক্সট লাইনে আসি। আমরা এখানে -n যদি কমন নিতে পারি, মাইনাস সাইন যদি কমন নেই, n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 = 0। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উঠিয়ে নাও। এখন আমরা নেক্সট লাইনে আসি। এখানে আমরা লিখতে পারি বা n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 = 0। এখন আমরা কি করতে পারি, তোমরা একটু ভাবো কি করতে পারি। এখন আমরা এখানে মিডল টার্ম করতে পারি। তাহলে এখানে কি হয়, n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 = 0। এটা মিডল টার্ম, তোমরা জানো পূর্বে মিডল টার্ম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। পূর্বের ক্লাসে তোমরা মিডল টার্ম অঙ্ক করেছো, এখানে মিডল টার্ম করা হলো। তাহলে n কমন নিলে কি হবে, n মাইনাস 18, আর এখানে প্লাস 8 কমন নিলে n মাইনাস 18 = 0। তার পরবর্তী লাইনে আমরা আসি। n মাইনাস 18 n প্লাস 8 = 0। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে এই লাইন থেকে এলে আমরা মিডল টার্ম করলাম। এই n মাইনাস 18 তার মধ্যে একটা, আর n প্লাস 18 তার মধ্যে একটা। এখন আমরা এগুলো মান বের করব। এখন আমরা লিখতে পারি হয় n মাইনাস 18 = 0, অতএব n = 18, অথবা লিখতে পারি
n প্লাস 8 ইকুয়াল 0, অতএব n ইকুয়াল -8। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, কিন্তু n নট ইকুয়াল -8, অর্থাৎ n ইকুয়াল -8 হতে পারে না, কারণ পদ সংখ্যা n ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, কারণটা হচ্ছে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ কেন এখানে -8টা গ্রহণযোগ্য না? কারণ হচ্ছে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এই কারণেই এখানে -8 গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? অতএব কোন মানটা গ্রহণ করতে পারি? n ইকুয়াল 18, অর্থাৎ এখানে n এর মানটা 18 গ্রহণযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত n এর মান যে নির্ণয় করতে বলা হয়েছিল আমাদের অঙ্কে, যে 15 নম্বর অঙ্কে, যে 9 + 7 + 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মানে 144 হলে n এর মান নির্ণয় করো। আমরা সেই n এর মান এখানে পেয়ে গেছি। তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে, আমরা লিখতে পারি এখন n এর মান 18, এটা গ্রহণযোগ্য। এখন আমরা লিখতে পারি অ্যান্সার লিখতে পারি অ্যান্সার n ইকুয়াল 18, অর্থাৎ এখানে n এর মান 18। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়ে নিয়েছো। তো আমরা এখন পরবর্তী একটা সমস্যা যেতে পারি এবং তার সমাধান করতে পারি। তো আমরা এখন এই 256 নম্বর পৃষ্ঠায় তোমরা লক্ষ্য করো, 17 নম্বর অঙ্কটি আমরা এখন করার চেষ্টা করব। তোমরা 17 নম্বর অঙ্কটি 256 নম্বর পৃষ্ঠা সবাই একটু দেখো। আমি এই ফাঁকে একটু অঙ্কটা বোর্ডে উঠাচ্ছি। তো আমরা এখন 17 নম্বর অঙ্কটা একটু উঠাই। 17 নম্বর অঙ্কটা হচ্ছে, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে ধারাটি নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা এ পর্যন্ত এই সমান্তর ধারার ইতিপূর্বে যে অঙ্কগুলো করেছি সেখানে ধারা থেকে সাধারণ অন্তর বের করেছি, ধারা থেকে প্রথম পদ বের করেছি, ধারা থেকে পদ সংখ্যা বের করেছি, কিন্তু এখন ধারাটি নির্ণয় করতে হবে। এখন কি করতে হবে? ধারাটি নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমাদের এতক্ষণ ধারা থেকে অঙ্ক করেছি, এখন আমাদেরকে ধারাটাই নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা মনে করে নিতে পারি যে ধারাটির প্রথম n সংখ্যক পদের
সমষ্টি Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যেখানে আমি কি করে নিলাম, অঙ্কটা শুরু করলাম এখান থেকে, যে মনে করি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা আমরা মনে করে নিলাম। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা n এর মান 1 2 3 4 যদি বসাই তবে কি হয় সেটাও তোমরা লক্ষ্য করো। তাহলে এখানে আমরা লিখতে পারি ধারাটির প্রথম 1 সংখ্যক পদের সমষ্টি, কি লিখতে পারি, S1 সমান কি হবে, যেখানে n আছে 1 গুণন 2 ইকুয়াল 2। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে একটু মনোযোগ দিয়ে দেখো যে এখানে আমরা মনে করেছি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1। এখানে n এর পরিবর্তে আমরা এখানে n এর পরিবর্তে 1 বসাইলাম, বসার পর কি হলো, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 1 বসাইলাম। তাহলে এখানে আছে n 1 বসাইলাম, এখানে আছে n 1 বসাইলাম, এখানে 1 প্লাস 1, তাহলে 1 গুণন 1 আর 2 2, অর্থাৎ এখানে আমরা যদি n এর পরিবর্তে 1 বসাই তখন আমাদের এটা একটা মান বের হয়। আবার ধারাটির যদি আমরা এইভাবে দ্বিতীয় সংখ্যক পদের সমষ্টি যদি নির্ণয় করি তাহলে এখানে আমরা লিখতে পারি S2, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি n এর মান 2 2 প্লাস 1 ইকুয়াল 2 গুণন 3 ইকুয়াল 6। তোমরা লক্ষ্য করো এখানে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 2 n এর পরিবর্তে ব্যবহার করলাম, তাহলে এখানে আছে 2, n আছে 2 নিলাম, এখানে n আছে 2 নিলাম, আর বাকি যা আছে 1 1 লিখলাম। তাহলে 2 ঠিক রাখলো, 2 একে 3 3 দুগুণ 6। এভাবে আমরা যদি পরবর্তীতে করি 3 পদের সমষ্টি যদি আমরা লিখি তাহলে এখানে লিখতে পারি এখানে 3 হবে, অর্থাৎ এখানে n এর পরিবর্তে 3 হবে, তাহলে হবে 3 প্লাস 1 ইকুয়াল 3 গুণন 4 ইকুয়াল 12। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে পর্যায়ক্রমে 1 2 3 এভাবে মান বের হচ্ছে, অর্থাৎ এইভাবে যদি আমরা করতেই থাকি এইভাবে যদি আমরা করতেই থাকি সারা জীবন করতে পারবো, শেষ হবে না। তো এখানে আমরা এইভাবে করতেই থাকতে পারি, তো এই ক্ষেত্রে আমরা এখানে এভাবে শেষ হবে না, এটা ডট ডট আমরা এভাবে চলতেই থাকবে। তো এখন আমরা কি করতে পারি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা উঠিয়ে নাও, আমরা পরবর্তী লাইনে আসবো, যেহেতু আমাদের বোর্ডে আর জায়গা নেই, মিশিয়ে আবার নতুন করে করতে হবে। তো তোমরা উঠিয়ে নিয়েছো মনে হয়, আমি এখন নেক্সট লাইনে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কি হলো দেখো তোমরা, এখানে প্রথম পদ S1 এর মান বের হল 2, অর্থাৎ এখানে প্রথম পদ 2। তারপরে আমরা যে দ্বিতীয় পদ বের করি, দ্বিতীয় পদ ইকুয়াল, আমরা দ্বিতীয় পদ কি করতে পারি, এখানে যে দ্বিতীয় পদ আমরা লিখতে চাই, এখানে যে আমরা কি দ্বিতীয় পদ যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে বের করব তোমরা একটু চিন্তা করো, তারপর আমি লিখতেছি। তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল আমরা লিখতে পারি S2 মাইনাস S1, অর্থাৎ S2 এর মান আমাদের কত, 6 মাইনাস 2 ইকুয়াল 4। এভাবে আমরা তৃতীয় পদ বের করি S3 মাইনাস, তো এটার মান কত, এটার মান হচ্ছে 12, এটার মান হচ্ছে 6। তোমরা উঠিয়ে নাও।
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উঠে নিয়েছো মনে হচ্ছে। এখন এখানে দেখো, এখানে আমরা প্রথম পদ বের করলাম, দ্বিতীয় পদ বের করলাম, তৃতীয় পদ বের করলাম। এইভাবে ওই যে বললাম, ডট ডট দিলাম এখানে, যে এভাবে আমাদের করতেই থাকতে পারবো এবং মান বের হতেই থাকবে। এভাবেই ধারাটা চলবে। অর্থাৎ যতদিন তুমি পেয়েছো ততদিন যদি করো, ধারাটা এভাবেই চলবে, তোমার হিসাবটা এভাবেই চলবে। তো আমরা এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এগুলো পেয়েছি। এখন আমরা লিখতে পারি, এখন আমরা ধারাটি লিখতে পারি। ধারাটি আমরা কি লিখতে পারি? 2 + 4 + 6 + ডট 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 দিলাম কি কারণে? ওইভাবে আমরা লিখলাম যে ডট ডট অর্থ এভাবে চলতেই থাকবে, অর্থাৎ ধারাটি এভাবে চলতেই থাকবে। এখন এটা যে সমান্তর ধারা হলো, তুমি কিভাবে বুঝবা সমান্তর ধারা কাকে বলে? সেটা আমরা আগেই আলোচনা করেছিলাম। তবুও আমাদের যে ধারাটা তৈরি করলাম আমরা, অর্থাৎ ধারাটা যে হলো, তো আমরা পরীক্ষা করি। অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান হলে তাকেই সমান্তর ধারা বলে। অর্থাৎ এখানে 4 থেকে যদি 2 বাদ দেওয়া যায় তাহলে 2, 6 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তবুও 2। এভাবে যত বের হবে এভাবে হতেই থাকবে। অতএব এটি একটা আমাদের সমান্তর ধারা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অ্যান্সার লিখতে পারি। অ্যান্সার, ধারাটি 2 + 4 + 6 + ডট ডট, এটাই হচ্ছে তোমাদের সেই ধারাটি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 17 নম্বর সমস্যার সমাধান। এই ধারাটি হচ্ছে আমাদের, ধারাটি নির্ণয় করাটা হচ্ছে আমাদের সমস্যা। নির্ণয় করে ফেললাম, এটা তার সমাধান। অর্থাৎ আমরা এভাবে যদি কোনো ধারা নির্ণয় করতে বলে, সমান্তর ধারা, আমরা এভাবে ধারাটি নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উঠিয়ে নিয়েছো। এখন তোমাদের বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজ নিবে। বাড়ির কাজ হচ্ছে তোমাদের বাড়ির কাজ তোমাদের দেই আমি। কোন অঙ্কটা এই ধরনের, এই নিয়মের, সেই ধরনের অঙ্ক দেওয়া উচিত, কারণ এই নিয়মটা তোমরা ফলো করে যেন এই অঙ্কটা করতে পারো এই ধরনের। অর্থাৎ তোমরা, তোমাদের বাড়ির কাজ থাকলো অনুশীলনী 13.1 এর 18 নম্বর অঙ্ক, 18 নম্বর। অর্থাৎ এইটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই 18 নম্বর অঙ্কটি তোমার, অর্থাৎ অনুশীলনী 13.1 18 নম্বর অঙ্কটি তোমাদের বাড়ির কাজ থাকলো। অর্থাৎ এই 18 নম্বর অঙ্কটা যা আছে তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, এটি আমি যে 17 নম্বর অঙ্কটা করাইলাম তার সাথে মিল আছে। অর্থাৎ তোমরা যদি 17 নম্বর অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা 18 নম্বর অঙ্কটা পারবে ইনশাল্লাহ। 18 নম্বর অঙ্কটা একটু শুধু বাড়তি জিনিস আছে, সেটা হচ্ছে ধারাটির 10টি পদের সমষ্টি। অর্থাৎ ধারাটি নির্ণয় করার পর তোমরা 10টি পদের সমষ্টি, আগে আমরা অঙ্ক করেছি 23 পদের সমষ্টি বা 10 পদের সমষ্টি, ঠিক সেভাবেই ধারাটি যখন তোমার তৈরি হবে তখন তুমি 10টি পদের সমষ্টিও নির্ণয় করতে পারবে। অর্থাৎ আমরা যে 17 নম্বর অঙ্কটা একটু আগে করলাম, সেখানে ধারাটি যেভাবে নির্ণয় হয়েছে এখানেও ওইভাবে ধারাটি নির্ণয় করার পর শুধু একটু কাজ, সেটা হচ্ছে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমি আশা করি তোমরা করতে পারবে অঙ্কটা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটি করবে। তোমাদের স্কুল যখন খুলবে তখন তোমাদের সংশ্লিষ্ট গণিত বিষয় স্যারকে তোমাদের বাড়ির কাজটি দেখাবে। তো এতক্ষণ তোমরা আমার সঙ্গে ক্লাস করলে, আমার মনে হয় তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখছো এবং বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আমার দেখা হবে। এই প্রশ্নমালার, অর্থাৎ সৃজনশীল
প্রশ্নের অর্থাৎ সমস্যার সমাধান নিয়ে আমরা আসব। তোমরা আমাদের ডিইও রংপুর অনলাইন স্কুলের পেজ থেকে তোমরা বিভিন্ন আপডেট জানতে পারবে এবং রুটিন দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।